পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের সেই বাস ড্রাইভারের কথা মনে আছে? তার বাড়িতে আজ খুশির ছোঁয়া। কিছুদিন আগেও যেখানে চলছিল শোকের মাতম, সোশ্যাল মিডিয়ায় ভুল খবরে বলা হচ্ছিল ড্রাইভারের ভুলে ঘটেছে এমন ঘটনা। ড্রাইভার বেঁচে আছে, মরেছে যাত্রীরা। সে আরমানের বাড়িতে আজ খুশির উপলক্ষ কি? পদ্মা সেই মর্মান্তিক দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। এখনো এ পথে যাতায়াতকারী যাত্রীরা থাকেন ভয়ে। আজ আবারও সেই পদ্মা পাড়ি দিয়ে ছুটে যাচ্ছি আমার প্রতিবেশী সেই নিহত আরমানের বাড়িতে, তার পরিবারের খোঁজ দিতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি আমার গ্রামের পাশেই একটা বাজার, নাম হচ্ছে বাণীবাহ বাজার। আপনাদের মনে আছে কিনা জানি না, সেই যে সৌহার্দ্য পরিবহনের বাসটা ডুবে গেল, আমি একটা ভিডিও করেছিলাম আমার বাসায় আমার প্রতিবেশী সেই ড্রাইভার যিনি মারা গিয়েছেন। তো সেই ভিডিও দেখে ড্রাইভারের মা বেশ কিছু দেনা ছিল, তাদের আর্থিক সিচুয়েশন খুবই খারাপ, বাড়িঘরও আমি দেখিয়েছিলাম ভিডিওতে। কানাডার একজন ভাই, তিনি আমাকে প্রায় 88,900 সামথিং টাকা পাঠিয়েছিলেন যে আমি এই পরিবারটাকে যাতে হেল্প করতে পারি। এখন এই টাকাটার কীভাবে ভালোভাবে কাজে লাগানো যায় সেই চিন্তাই করছি। আসলে প্রথম কথা, তাদের লোনটা যাতে শোধ হয়ে যায় সে ব্যবস্থা করব, আমি যাচ্ছি। কিন্তু তার সাথে সাথে আমি চিন্তা করছি পরিবারের জন্য কিছু বাজার আপাতত নিয়ে যাই। লোনটা শোধ হয়ে গেলে তাদের একটু মাথার উপর থেকে একটা বোঝা নেমে যাবে, সাথে অল্প কিছু বাজার নিয়ে যাই, আর বাকি যে নগদ টাকা থাকবে সেটা ইনশাআল্লাহ আমরা তাদের কাছে হস্তান্তর করে দেব। সেই দুর্ঘটনা এবং আসল কারণ কি তা নিয়ে ইউটিউবে আমার ভিডিও আছে, আমি উপরে মেনশন করে দিব, দেখে নিতে পারেন। যে টাকা আমি পেয়েছি তা দিয়ে খুব ভালোভাবে এ পরিবারের বর্তমান সংকট কাটিয়ে ওঠা যাবে। ঋণের টাকা শোধ করেও বেঁচে থাকবে বেশ কিছু টাকা। সে টাকায় কি করা যায় তা ভাবছিলাম। আর বাণীবাহ বাজার থেকে আমার ভাতিজার জন্য মাছ কিনতে গিয়ে মনে হলো ওদের জন্য দুটো মাছ নিয়ে নিই। কাতল কত করে, রুই কত করে বেচতেছেন? কাতল নিই বা রুই নিই, জেনে নিব 350। এই যে ব্যাগের ভিতরে বসাই দেন মাছ। মাছটা আসলে আমি ওই যে টাকাটা আমি ডোনেশন হিসেবে পেয়েছি ওইখান থেকে কিনছি না, এটা আমি পার্সোনালি কিনলাম। আমি চাই ওরা আজকে একটু হাসি মুখে রান্নাবান্না করুক, যদি সুযোগ হয় ওদের সাথে আজকে একবেলা খেয়ে যাব। আর বাকি যে অনুদানের টাকা আছে ওইটা দিয়ে বাজার সদায় আমরা আমার বাসার পাশে যে বাজার আছে ওইখান থেকে করবো, এত থেকে টেনে নেওয়ার মানে হয় না। যেখান থেকে আমরা সাধারণত বাজার করি, মাছ মাংস কিনি, বহরপুর আজকে হাটের দিন না। শহরের মতো কিন্তু গ্রামে সব সময় সব কিছু পাওয়া যায় না। আজকেও বাজার বলবে, বাজার আলাদা, হাট আলাদা। হাট বার হচ্ছে জমজমাট, অনেক বেশি আইটেম আসে। তো আজকে বাণীবাহতে হাট ছিল, যার কারণে আমি ভাবলাম যে একটু বড় সাইজের মাছ হতে এখানে পাবো। মোটামুটি পেয়েছি। কাতলটা একটু বড় সাইজই আছে। 2টা মাছ আমি পাঠাবো বলতে আমি নিয়ে যাবো আরমানদের বাসায়, ওদেরকে বলবো আজকে যাতে রান্নাবান্না করে। আর 2টা মাছ হচ্ছে আমার ভাতিজার জন্য। ভাতিজা খুব, সে মাছ খায় না কিন্তু সে মাছ কিনে নিয়ে গেলে অনেক খুশি হয়। প্রধান কাজ হচ্ছে ওদের দেনাটা শোধ করে দেওয়া। কানাডা থেকে যে ভাই টাকাগুলো দিয়েছেন উনি বারবার আমাকে এটা বলে দিয়েছেন যে আমার নামও বলার দরকার নেই, প্লিজ আমার নামটা গোপন রাখবেন। দেখুন, এই দেশে তো অনেক জায়গায় ঘুরি চলি, মানুষের কাজকর্ম অনেক অবাক হই যে মানুষ এরকম মানুষকে ঠকাতে পারে কিভাবে, মানুষের আচরণ অনেক কষ্ট পায়, সেগুলো নর্মাল মনে হয় এখন আমার কাছে। আবার এমন কিছু মানুষের সাথে কথা হয়, পরিচয় হয়, যাদের মহানুভবতায় একদম মানে অবাক হয়ে যায়, মুখের ভাষা হারিয়ে ফেলে। যে মানুষগুলোর মহানুভবতা আমি কীভাবে প্রকাশ করব, তেমন একজন মানুষ এই ভাই। আমি জানি উনি এই যে আমি প্রশংসা বাক্য বলছি এজন্য উনি দানটা করেনি, উনি মন থেকে ফিল করেছেন যে এই পরিবারটা আসলে অসহায় এবং তাদের যাতে একটু উপকার হয় সেই জন্য টাকাটা পাঠিয়েছেন। পরিবারের সাথে কথা পর্যন্ত বলেননি এবং বারবার বলেছেন আমার পরিচয় গোপন রাখবেন। তো আমি আসলে এসেই আমার ভাতিজার সাথে দেখা করতে গেছিলাম। আর আক্কাস ভাইকে তো আপনারা সবাই চিনেনি, সেই মহসিন ভাইয়ের আমাদের পাঠশালাতেও গিয়েছিল। বেশিরভাগ আমি যখন এই গ্রামের দিকে কোনো কাজে আসি ভাই সাথেই থাকে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের এখানে খুব পরিচিত একজন আছে আমাদের শিপন ভাই, ওনার দোকান থেকে আমাদের পরিবারের সবাই বাজার করে। তো শিপন ভাইয়ের দোকান থেকে হচ্ছে আমরা আর আমাদের পরিবারের জন্য দেখি মোটামুটি একটা আইডিয়া করে মাসের চলতে পারে, 1 মাস চলতে পারবে এরকম বাজার নিব। তারপর টাকা পয়সা নিয়ে আমরা চলে যাব ওনাদের বাসায়। আজকে এটুকুই আসলে চেষ্টা থাকবে যে এতদিন তো তারা এই কষ্ট কান্নাকাটি করছে, আজকের দিনটা যেন তাদের মুখে একটু হাসি ফুটে। এটা হচ্ছে আমাদের শিপন ভাইয়ের দোকান। আমরা এইখান থেকে আপাতত ওদের বাসার জন্য কিছু বাজার সদাই করব। ভাই একটা ফর্দ করে ফেলেন, আবার আগের মতো 1 বস্তা চাল ভালোটা, 5 লিটার একটা তেল,
1 লিটার একটা সরিষার তেল, তারপরে এরপরে একটা পরিবারের 1 মাসে যা মশলা লাগে লবণ থেকে শুরু করে সব লিখে ফেলেন। ডাল 2 রকমের ডাল দিয়ে দিন, মসুর ডাল, মুগ ডাল, এরকম 2 রকমের। 1 ডজন ডিম, ওদের তো ফ্রিজ নাই, নাহলে ডিম বেশি নিলে আবার নষ্ট হয়ে যাবে। তো সেগুলো আমাদের কত হলো তাহলে টোটাল? 4755। এটা হচ্ছে আমরা আমাদের পরিবারের জন্য যে মাসিক বাজারটা করলাম সেটা। অনেক অল্প টাকার ভেতরে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। তো এই হচ্ছে আমরা ভ্যানে তুলে নিয়েছি, এখানে সব বাজারগুলো আছে। আর মাছ হচ্ছে ওই যে। আর এখন যাবো একটু কাঁচা বাজারে, দেখি কোনো হালকা পাতলা কিছু অল্প কিছু কাঁচা বাজার করে দেওয়া যায় কিনা। এই বট গাছটা আমার, এইটা দেখলে ভাই, এটা দেখলে আব্বার কথা মনে পড়ে। এই বট গাছের নিচে আব্বা পেয়ারার ব্যবসা করতো, নিচে পেয়ারা কিনে এনে বসতো এই বট গাছের নিচে। এই যে দোকান তো খোলা আছে। আমাদের বিআই পেঁয়াজ তো লাগবে না, আমাদের সবার বাসায় পেঁয়াজ ভর্তি। আর কোনো তরকারি আছে? ঢেঁড়স আছে না? ঢেঁড়স, বেগুন আছে নাকি? এখনকার বাচ্চা কাচ্চাদের কি অবস্থা আমি জানি না। আবার আমরা যখন ছোট ছিলাম, হাটবারে আব্বার সাথে হাটে আসার জন্য তো আমরা কান্না কাটি, কত কিছু করতাম যে হাটবারে হাটে যাইতেই হবে, কিছু কিনি আর না কিনি, কিছু খাই আর না খাই, হাটে আসতে হবে। এটা ছিল আমাদের ছোট সময়ের ব্যাপার। এখনকার যারা ছোট বাচ্চা, আমাদের ভাতিজা যারা আছে, এরা এতটা না। এদেরকে আমি মাঝে মাঝে আসলে বলি চলো হাটে যাই, এরাও তো আগ্রহ প্রকাশ করে না। আমাদের যে ছোট ছোট বিষয়ে আনন্দ ছিল, এখনকার বাচ্চাদের ওই ছোট বিষয়ে আনন্দ অনেক কমে গেছে। এখন তারা ফোন টোন দেখে, গেমস খেলে, তো ওই এক্সাইটমেন্ট একটা বাজার ঘাট নিয়ে ওনাদের ভেতরে আর নাই। আর এই হাট খুব পরিচিত কেন, আব্বুর স্মৃতি আছে এইখানে। এই বটগাছের নিচে আব্বা পেয়ারা কিনে এনে পেয়ারার ব্যবসা করছে। এই যে এইখানে যেখানে দোকানে আছে এই পাশে এইখানে হচ্ছে মূলা নিয়ে বসতো, এখান থেকে মূলা বিক্রি করতো। তো খুব ভালো স্মৃতি আছে। আমি এসে বসে থাকতাম এখানে আব্বুর পাশে, কারণ আমার বাবা তো অনেক কিছু করছে জীবনে। মানে একদম মানুষের বাড়িতে রোজ হিসেবে কাজ করা থেকে শুরু করে ছোটোখাটো ব্যবসা, রিক্সা চালানো, এমন কিছু নাই যে সে করে নাই। তো ওই স্মৃতিটা এখানে আসলে মনে পড়ে। বাজার সেরে রওনা করলাম আমার বাড়ির দিকে। আমার গ্রামের বাড়ি আর আরমানের বাড়ি পাশাপাশি হওয়ায় নিজের ভিটাটা একটু ঘুরে যেতে চাই। বাসায় পৌঁছে দেখা হলো আরমানের মায়ের সাথে, যাকে আমি ফুপু বলেই ডাকি। তো আমরা এখন হচ্ছে আরমানদের বাসায় যাব। ফুফুর সাথে দেখা হয়েছে অবশ্যই, কিন্তু উনি আসলে বুঝতে পারেন এই যে জিনিসগুলো ওনার জন্য। তো এগুলো আমরা ওনার বাজার যাতে মাসখানেক চলতে পারে এগুলো তো কিনলাম, আপনারা দেখলেনই। এখন এগুলো বুঝিয়ে দিব। আর সবচাইতে বড় যে কারণে আমার এখানে আসা, ওনার যে ঋণটা ছিল প্রায় সম্ভবত 40,000 টাকার উপরে, তার একবারে যতগুলো টাকা আছে সব ক্লিয়ার করে কেটে দিয়ে যাব, এবং পরবর্তীতে যে টাকাটা থাকবে সেটা আমরা তাদেরকে ক্যাশ হস্তান্তর করব, যাতে তারা কিছুদিন ভালো মতো চলতে পারে। আগে চলেন এই মাছ প্লাস এগুলো একটু তাদের হাতে দিই। ফুপু, তোমারে যে লোকটা পাঠাইছে উনি এমন মানুষ যে উনি আমাকে বারবার এটা বলে দিছে যে ভাই আমার নাম পরিচয় বলবেন না। মানে সে যে দিছে সে নামটাও জানাতে চায় না। তারপরেও তোমরা তো অবশ্যই তার জন্য দোয়া করছোই, আমিও দোয়া করি, সবাই মিলে আমরা তার জন্য দোয়া তো অবশ্যই করবো। কিন্তু উনি আসলে এত ভালো মানুষ যে ওনার পরিচয় উনি চায় না যে কেউ জানুক উনি এই টাকাটা ইয়ে করছে। সবজি বেশি আনি না, কারণ সবজি তো নষ্ট হয়ে যায়। এই যে বস্তায়, এই বস্তা চাল আর এই বস্তার ভিতরে তোমার যত তেল মশলা লাগে মাসখানেকের উপরে চলে যাবে। মানে এমনি তেল দিয়ে 5 লিটার তেল আছে, বাজার আছে, এটা তো তুমি পারবা না বুঝো। আমি নিচ্ছি 25 কেজি। আসো আসো আসো, একটু বাড়ি আছে। এইখানেই রাখি নাকি? তুমি ওই ইয়ে করো, বইটা নিয়ে আর ওই নাম্বারটা মেয়ে ভাইয়ের কাছে দাও, মেয়ে ভাই ফোন দিয়ে ওনাকে তাড়াতাড়ি আসতে বলুক। এই ঝামেলাটাই বড় ঝামেলা। আরমান যাকে বিয়ে করেছে সেই লাবণীও আমার গ্রামেরই মেয়ে। এদেরকে ছোট থেকে চিনি, বয়সে অনেক ছোট, এখনো তাদেরকে সেই তুই তুমি বলেই সম্বোধন করি আমি। হ্যাঁ, ভালো হয়েছে, 2টা ছাগল হয়েছে। আমি একবার ভাবছিলাম তোকে একটা গরু কিনে দিই, পরে দেখলাম যে আসলে তুই এই অবস্থায় গরু পালবি কিভাবে? হ্যাঁ, এই অবস্থায় গরু পালতে পারবি তুই? তা আপাতত গরু দরকার নাই, আপাতত ছাগল পালো। তবে একটা জিনিস এই বাসায় আজকে আসার পরে আমার ভালো লাগতো, সেটা হচ্ছে যে গতদিন যখন আসছিলাম ওই দিন তো আরমানের মিলাদ ছিল। তো সবার মন, ইনক্লুডিং আমার মনও খুব খারাপ ছিল, তো সবার মনই খুব খারাপ ছিল। আজকে অ্যাটলিস্ট সবার মুখে একটু হলেও হাসি থেকে ভালো লাগছে। আসলে একজন মানুষ চলে গেলে কষ্ট তো লাগে, কিন্তু সেটা কতদিন, নিজেদেরও তো জীবন চলতে হবে, কিছু তো করার নাই। তো ওই ফ্যামিলিতে একটু হলেও হাসি মুখ ফিরে আসছে, এই জিনিসটা দেখে খুব ভালো লাগে। এটা ভালো মজা।
তো ফুপুর যে ঋণগুলো ছিল যার জন্য আসলে আমি এই টাকাটা নিলাম, তো ওনার আগে থেকে এই কিস্তিটা চলে আসছে। এইখানে উনি 3-5-7-2025 সালে এই 50,000 টাকা তুলছিল। এই যে, তো আমরা হচ্ছে এখন রওনা করলাম ওই অফিসের দিকে। ফুপু আছে, আকাশ ভাই আছে আমার সাথে। আমরা যাব হিসাব নিকাশ করে আল্লাহর রহমতে এই ঝামেলা থেকে আমরা মুক্ত হয়ে সবাই যার যার গন্তব্যে চলে যাবো ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে রামদিয়া আসছি, এখানে গ্রামীণ ব্যাংকের যে শাখা আছে সেখান থেকে আসলে লোনটা নিয়ে আমরা ডিরেক্টলি অফিসে যাব। এই বাম পাশে, এই যে এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শাখা গ্রামীণ ব্যাংক। চলেন ভেতরে যাই, এটা যত দ্রুত শেষ করা যায় আমাদের জন্য তত ভালো। হ্যাঁ, ইন্টারেস্ট বাদে হিসাব, মানে 45,500 এটা আসল টাকা। আসল টাকা, জি। আসল, তারপরে এইটাও আসল, এটার সাথে ইন্টারেস্ট যোগ হবে। হ্যাঁ, বুঝছেন? আচ্ছা। এই দুইটা তার কাছে পাও না। এখন এইটা দেখে এই হিসাবটা ঠিক আছে নাকি? আপনি আপনার মতো হিসাব করে দেখেন আগে কত পাওনা কি আছে না আছে। আশা 45,000 টাকা আছে। আমরা যখন 50,000 টাকা আপনাকে ঋণ দেবো, হ্যাঁ। আমরা আপনাকে এক বছরে 5,000 টাকা ইন্টারেস্ট নিই। ওইটা তো এর ভেতরে এখন আছে। এখন কিন্তু ইন্টারেস্ট কিন্তু প্রতি সপ্তাহে চলে যাচ্ছে। হ্যাঁ, মনে করেন এই 45,600 টাকার আপনি বাকি টাকা ইন্টারেস্ট দিচ্ছেন। আর এইটা আমরা কিন্তু মূল টাকার থেকে মাইনাস করতে আসি। এখনো 45,600 টাকা আসল টাকা পাওয়া যায়। আচ্ছা, এইটার উপর ইন্টারেস্ট যোগ হবে। এই টোটাল তো এইটাই পাওনা আর ইন্টারেস্ট, হ্যাঁ, interest। এছাড়া তো আর কোনো ওনার না, 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 লোন নেই। আপনি তাহলে আপনার মতো করে একটা হিসাব করেন, 100-200 এদিক ওদিক হলে হ্যাঁ, পরে হ্যাঁ, আপনি যোগাযোগ সেটাই। করে ওনাকে দিয়েন বা বলেন যে এটা লাগবে। আমি বুঝতে পেরেছি, আপনি হিসাব করে ফেলেন, আমি দেখছি, সমস্যা নেই। এবার আপনি টোটাল এখন কত ওনার হাতে যান? 48,500। এটা দিলাম আপনার খসড়া হিসাব অনুযায়ী মোটামুটি শেষ, হয়তো 200 টাকা কম বেশি হতে পারে, এটা কোনো সমস্যা হয়তো নেই। লাগতেও পারে। তাহলে 48,500 না ভাইজান? এখানে দেখেন তো 49 টাকার কথা। উনি যদি আবার বৃহস্পতিবার ফাইনাল হিসাব যখন আপনি করেন, যদি দেখেন যে 200 আপনি পাবেন, চেয়ে নেবেন, উনি পেলে ওনাকে দিয়ে দিন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তোমার টাকা পরিশোধ, পরিশোধ তুমি শুধু আসবা, উনি হিসাব ফাইনাল করবে। যদি তোমার কাছে 100 টাকা পায়, সাইন করবা, উনি ওনার বইতে লিখে দিবে যে পরিশোধিত, বই ক্লোজ, তুমি বাসায় চলে যাবে। কখন? 10টার পরে চলে আসবা। ছিল হচ্ছে 52,000, তাই না? তো আমরা এখানে 48,500 দিয়ে দিছি, আর বাকি টাকা আমার কাছে দেন। 35,000। এখানে 3500 টাকা আছে, এই টাকা তোমার কাছে রাখো। যেহেতু এই টাকা তোমার কিস্তি বাবদে আনছিলাম, তোমার সঞ্চয় কাটা হয়েছে, অনেক কিছু এদিক ওদিক গেছে, এই টাকা বাবু তোমার কাছে রাখো। যদি লাগে ওনার কাছে ওই দিন খরচ করবা, আর উনি কিছু দিলে এর সাথে অ্যাড করে তুমি তোমার কাছে রাখো। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সফল। টাকা পরিশোধ, এখন শুধুমাত্র ওনাদের একটা খসড়া হিসাব তো ওনারা করে দিল, কত টাকা পাওয়া যাইতে পারে না পারে সেগুলো সব হিসাব ডান। শুধুমাত্র বৃহস্পতিবারে এসে ফাইনালি এটা ক্লোজ করে বইটা নিয়ে যাবে। আর ফুপুর একটা বিমা আছে, সে বিমাটা চালাতে যাচ্ছে, এটা চালাতে থাকুক, এটা তার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। সত্যি বলতে আমি কতটা খুশি আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি জানি এখানে আমার ভূমিকা খুবই নগণ্য, তারপরও যেভাবে হোক হয়েছে, এবং এর জন্য আমার ভেতর থেকে আমি এত আনন্দ পাচ্ছি যেটা আমি আপনাদের কাছে আসলে বলে বোঝাতে পারবো না। অনেক সেদিনকার অবস্থা দেখে গিয়েছি, আর আজকে এসে যখন এই সংবাদটা দেওয়ার পরে, এই জিনিসগুলো ওদের হাতে দেওয়ার পরে ওদের মুখের যে হাসি, এটা যে আমাকে কতখানি ভালো লাগিয়েছে তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আমি ভাইয়ের নাম বলতে পারছি না, কিন্তু আপনি জানেন আমি সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ, এবং মন থেকে আপনার প্রতি ভালোবাসা। অনেক ধন্যবাদ। এই পরিবারটা অনেক বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেল। তো এই যে রান্নাঘরে লাবণী রান্না করতে বসে, লাবণী তো আজকে কষ্ট হয়ে গেল, ও মাছ ভাজা হতে হয়ে গেছে প্রায়। বাহ, আমরা 3:30 বাজে আমাদের যাইতে হবে। মাছ ভালো আছে না লাবণী? নষ্ট তো হয় নাই না? অনেকক্ষণ আগে কেনা, আমি ভাবছি নষ্ট হয়ে যায় কিনা। দেখেন রান্নাঘরটা দেখেন, এইখানে হচ্ছে খড়ি রাখা, এই চুলা মাটির চুলা, আর এখানে একটু ছোটোখাটো জায়গা। আমাদের গ্রামের বেশিরভাগ রান্নাঘরই এরকমই, তবে এই ধরনের চুলায় রান্না করায় সবাই বলে আলাদা একটা মজা থাকে, এবং আমার কাছেও মনে হয় যে বড় বড় চুলায় রান্নার থেকে এরকম ছোট মাটির চুলায় যখন রান্না করা হয় ওটার স্বাদ কেন যেন একটু বেশি লাগে। এটা মেন্টাল কোনো ব্যাপার হতে পারে, কিন্তু আসলেই বেশি লাগে, আসলেই বেশি ভালো লাগে। পেঁয়াজ মরিচ ভাজা চলতেছে, তাই না বাবু? ভুনা করবা নাকি? আচ্ছা, আমরা হয়তো আর 10-15 মিনিটের ভেতরে খাওয়া দাওয়া করতে পারবো, তাই না? ব্যাপারটা হচ্ছে আমরা বানিয়াভো বাজার থেকে আমি ওই যে মাছ দেখে তো মাছ আনছিলাম, এখন যেহেতু মাছ নিয়ে আসছি তো ভাবলাম একটু ফুপুরাতে রান্না খেয়ে যাই। তো রান্নাও কিন্তু হয়েছে। এটা আবার কি করলা ভাজি? আমাকে দাও, আমি নিচ্ছি, আমি অল্প একটু নেই। ফুপুর বাড়িতে আমি আসলে মনে হয় কত 20-22 বছর পরে বসে খাবার খাচ্ছি।
তারপরেও আসলে আনন্দই লাগতেছে, কারণ আগের বার যখন আসছিলাম তখন যে পরিবেশ ছিল, যাকে আলহামদুলিল্লাহ যে আল্লাহ ওই পরিবেশ থেকে একটু ভালোর দিকে নিচ্ছে, আরও ভালো হোক। ক্ষুধার্ত তো অত না, তারপরে একটু খাই। বিসমিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে এই তিতা সবজি কিভাবে খাচ্ছে, তো এখন এই করলা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। এটা মনে হয় আমার পছন্দের মাছটাই মনে হচ্ছে, সিলভার কাপ। হ্যাঁ, ফুপু ভুনা করছে একদম, এই যে কুচি করা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করছে। হাবিব অনেক ধন্যবাদ। নর্মালি হচ্ছে গ্রামে কিন্তু রান্না হয় হচ্ছে সবজি টবজি মিক্স করে, এই ধরনের ভুনা খুব কম রান্না হয়। তবে আজকে সহজে যাতে দ্রুত রান্না করা যায় এই জন্য ভুনাটা করা হয়েছে। খাওয়া যাক, তাড়াতাড়ি শেষ করে। না না ফুপু আন, খাওয়া দাওয়া করে নিই, পারলে নিব। এটা আমার খুব পছন্দের মাছ। আমাদের শহরের সিলভার কাপ আর গ্রামের পুকুরের সিলভার কাপ অনেক তফাৎ। কেন আমি জানি না, কিভাবে পালন করা হয়, ফিডের কারণে কিনা আমার আইডিয়া নেই। তবে আমি এটা অনেকবার দেখেছি, আমাদের এই বহরপুরে এসে বা গ্রামের দিকে গিয়ে যে সিলভার কাপ মাছটা খাই, ওইগুলো স্বাদ অনেক ভালো লাগে। আসলে খাবার মজা ছিল, মাটি চলে রান্না করা, দুর্দান্ত স্বাদ। তার থেকে বড় কথা যে পরিবারটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, কারণ আর তো কোনো উপায় নেই, জীবন তো চলতে হবে। যাই হবে জীবনে চলার পথে সেগুলো মেনে নেওয়া ছাড়া কোনো আমাদের কাছে আর দ্বিতীয় পথ খোলাও নাই। তো ওই দিক থেকে তারা একটু গুছিয়ে নিয়েছে, আস্তে আস্তে তারা আরও স্বাভাবিক হবে। এবং আই থিঙ্ক আর অল্প কিছুদিনের ভেতরে এদের যে সিচুয়েশন ছিল সেটা আরও বেটার হবে এবং ঘুরে দাঁড়াবে। কিছু বাজার করেছি 4,850 টাকার, আর বাকি বাদ দিয়ে আমাদের কাছে ছিল প্রবাবলি 82,000 সামথিং। তো আমরা ওইখান থেকে 52,000 টাকা রাখছি, যে ওইখানে আমরা যেখানে কিস্তিটা শোধ করতে যাব ওইখানে এই পরিমাণ টাকা লাগতে পারে। আর বাকি 30,000 টাকা এখানে আমার হাতে এই যে ক্যাশ আছে। এই 30,000 টাকা যেহেতু আমরা এখন, আমি প্রথম ভেবেছিলাম একটা গরু কিনে দেই বা কিছু একটা দেই, তো এখন আসলে লাবণীর ওই পরিস্থিতি নাই যে একটা গরু লালন পালন করবে। অলরেডি ওর কাছে 2টা ছাগল আছে, ছাগল 2টা পালন করছে, যার কারণে এই 30,000 টাকা আমি ওর হাতে ক্যাশ দিয়ে দিচ্ছি, যাতে ওর কোনো কাজে লাগলেও ভবিষ্যতে ব্যবহার করতে পারে। এটা তুমি নাও, এটা তোমার কাছে রাখো, এটা সম্পূর্ণই তোমার, তুমি যেভাবে ব্যবহার করবা তোমার যাতে ভালো হয়, সবার সাথে পরামর্শ করে ওই কাজে ব্যবহার করো, ঠিক আছে? অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই কানাডায় বসবাস করি সেই ভাইকে, যার মহানুভবতায় আজ এই পরিবারটি ঋণ থেকে মুক্ত হলো। এছাড়াও 1 মাসের বাজার কিছু নগদ অর্থ তাদের হাতে দিতে সমর্থ হয়েছি। জীবন মানুষকে দুহাত ভরে দেয়, আবার নেয়ার সময় সর্বস্ব লুটে নেয়। এই গ্রামের প্রতিটা মানুষ আমার জীবনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার সবসময় অটুট থাকবে। এই গ্রামের মাটি থেকে বেড়ে উঠেছি, যত বড় আকাশেই উড়ি না কেন আমার বারবার এখানেই ফিরে আসতে হবে, কারণ এখানেই চিরনিদ্রায় শুয়ে আছে আমার বাবা। আরমানের পরিবারের প্রতি অনেক শুভকামনা। সংকট কাটিয়ে আরমানের মা, ভাই আর তার স্ত্রী সন্তান স্বাভাবিক জীবনে ফিরে আসুক, সেই দোয়া করি। তো যাই হোক, বাড়ি থেকে বের হচ্ছি, ওনাদের সাথে বসে আমি দুমুঠো ভাত খেলাম। আমার ক্ষুধা ছিল না, কিন্তু আমি আসলে চাচ্ছিলাম যে তাদের বাসায় আজ কিছু একটা রান্না হোক। আমি খেয়ে বের হলে আমি জানি তখন তারাও হয়তো দুমুঠো এটা মুখে দিবেন, কারণ তারা আসলে এমন না তাদের বাসায় ছিল না, ছিল, কিন্তু তারা এই শোক থেকে বের হতে পারছিল না। আমি এসে এটাই শুনেছি যে খাবার দাবার রান্না বান্নার কোনো ঠিক ঠিকানা নাই, যার কারণেই আমি এটা করেছি, আদারওয়াইজ দরকার ছিল না। যাই হোক, খুশি লাগছে যে তারা এখন ঠিকঠাক এবং হোপফুলি আরও বেটার হবে। আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভিডিও দেখেন, যার কারণেই এরকম একজন ভালো মানুষের চোখে আমার ভিডিওটা পড়েছে এবং এই ফ্যামিলির এত বড় একটা উপকার হলো। আপনাদেরকে স্যালুট। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।